হত্যা মামলায় ফের আনিসুল, সালমান, দীপুমণি ও পলকের রিমান্ড মঞ্জুর। আছেন ইনু, মেনুন ও মামুন মশিউরের 4 দিনের রিমান্ড। 3 মামলায় 48 বছরের কারাদণ্ড কাঁধে নিয়ে বহাল তবিয়তে ঘুরছেন ওরিয়ন গ্রুপের মালিক ওবায়দুল। এখনও ঝুলছে 14টি মামলা। ময়মনসিংহ নেত্রকোনায় প্লাবিত নতুন নতুন গ্রাম, বিলীন শত শত ঘরবাড়ি। পানি কমে আসায় শেরপুরে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা। সবশেষ শুমারির তথ্যে বাঘের সংখ্যা দাঁড়িয়েছে 125-এ। রিজওয়ানা হাসানের সংবাদ সম্মেলন। চলছে শারদীয় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমায় রং তুলি, সাজসজ্জায় ব্যস্ত শিল্পীরা। সরকারি ছুটি বাড়ছে আরও একদিন। এবং টি-20 ক্রিকেট থেকে অবসর নিতে যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। হায়দ্রাবাদে ভারতের বিপক্ষে খেলবেন ক্যারিয়ারের শেষ ম্যাচ। আমন্ত্রণ সংবাদ দুপুরে। দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রী সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণি, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনু, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক আইজিপি শহীদুল হক ও সাবেক অ্যাডিশনাল ডিআইজি মশিউর রহমানের বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা শুনানি শেষে তাদের রিমান্ডের আদেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ি, নিউ মার্কেট, রমনা ও মোহাম্মদপুর থানার 9টি হত্যা মামলায় আসামিদের 10 দিন করে রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। রিমান্ড শুনানি শেষে যাত্রাবাড়ি থানার মামলায় দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, আব্দুল্লাল মামুনকে 5 দিনের রিমান্ডে দেন আদালত। একই থানার আলাদা মামলায় পুলিশ কর্মকর্তা মশিউর রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে শিক্ষার্থী ইমন হত্যা মামলায় দীপুমণি, পলক, মেনুন ও ইনুর 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আলাদা হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপুমণি, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন সহ বেশ কয়েকজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে ব্রিফ করছেন আইনজীবীরা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সহযোগিতা করেছে এবং তারা নিজেরাই সাংবাদিক সম্মেলন করে, প্রেস কনফারেন্স করে তারা বক্তব্য রেখেছে। অতএব এই হত্যা মামলাগুলোর সঙ্গে তারা অপরাধমূলক ষড়যন্ত্রকারী হিসাবে এবং সহায়তাকারী হিসাবে এবং তারা পরিকল্পনাকারী হিসাবে তারা জড়িত। তাই এখনো কোনো আমরা 164 আসামি পাই নাই। এখন এটা সময় মতো সেটা করা হবে, আর পরবর্তীতে এটা করা হবে। এবং অনেক আসামি তারা রিমান্ডে গিয়ে স্বীকার করছে তারা বিভিন্নভাবে জড়িত। আপনারা পত্রপত্রিকা দেখছেন যে সালমান রহমান, আনিসুল হক, তারা তাদের বিভিন্নভাবে তারা, যেটা আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে তারা বলতেছে বিভিন্ন অপরাধগুলো তারা স্বীকারও করছে বিভিন্নভাবে, যে আমরা ভুল করেছি, অপরাধ করেছি, এভাবে অনেক বক্তব্য তারা রাখতেছে। হ্যাঁ, এই প্রত্যেকটি মামলায় আপনার প্রত্যেকটি আসামির জন্য এখানে তাদের পক্ষে আইনজীবী ছিল এবং যেগুলি রিমান্ড প্রার্থনা ছিল সেগুলো তারা বক্তব্য রেখেছে। আর সোনের সাথে কোনো বক্তব্য রাখার কোনো প্রয়োজন নাই, সেই জন্য সেখানে কোনো বক্তব্য ছিল না। কিন্তু যেগুলি তারা জামিন প্রার্থনা করেছে সেখানে তারা বক্তব্য রেখেছে। আর যারা রিমান্ড বিষয়ে যখন শুনানি হয়েছে তখন তাদের পক্ষে আইনজীবীরা বক্তব্য রেখেছে। এদের এই মামলাটা আমি এখন স্পেসিফিক, অনেকগুলো মামলা তো আমি শুনানিতে রিমান্ডের সময় সরকার প্রসিকিউশনকে যে বিষয়টা আমি বলেছি যে তারা যেহেতু তারা গণভবনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের সঙ্গে বসে তারা এই ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনকে দমানোর জন্য তারা সেখানে ষড়যন্ত্র করেছে এবং তারা সহায়তা করেছে এবং পরিকল্পনা করেছে এবং তারা এখান থেকে বেরোয় আসে বিভিন্ন মিডিয়াতে প্রেস কনফারেন্সে তারা বলেছে যে এগুলিকে শক্ত হাতে দমন করতে হবে। অতএব আমরা বলেছি যেহেতু তারা অপরাধমূলক ষড়যন্ত্রে জড়িত এবং তারা সহায়তাকারী, পরিকল্পনাকারী এই হত্যাগুলোর সঙ্গে, অতএব এদের বিরুদ্ধে আরো রিমান্ড দরকার। এই জন্য এই আসামি সহ আরো অন্যান্য আসামি যারা আছে এবং হত্যার সঙ্গে পরিকল্পনার সঙ্গে যারা আরো কারা কারা আছে এবং কিভাবে হত্যাগুলো হয়েছে নিচে থেকে উপর পর্যন্ত, এই যে চেইনটা, হত্যার যে একটা চেইন তারা মেনটেন করেছে, এই পরিকল্পনা এবং হত্যার যে কার্যক্রম
এই বিষয়গুলো বিজ্ঞ আদালতে আসা দরকার এবং এই মামলাতে আসা দরকার, এই জন্য তাদেরকে রিমান্ডের প্রয়োজন। আদালতে ব্রিফ করছিলেন আইনজীবীরা, আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে ব্রিফ করছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপনাদেরকে বলেছেন যে আমরা একসাথে বসেছিলাম, কিছু সময় আমরা একসাথে কাটিয়েছি, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা কথা বলেছি। পাশাপাশি আগামীতে আমাদের এই দুই দেশের সম্পর্ককে আরো কিভাবে একটা চমৎকার পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে আমাদের অভিব্যক্তি উভয়ই আমরা ব্যক্ত করেছি। একই সাথে সম্প্রতি যে গণ অভ্যুত্থান হয়েছে এবং একটি কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে এদেশের গণমানুষের যে লড়াই ছিল 15.5 বছর ধরে চলে আসছিল, সেই লড়াইয়ের পরিসমাপ্তি পর্বে আমাদের দেশের ছাত্র, তরুণ, যুব সমাজ কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনকে দমানোর জন্য সরকার যে কুৎসিত পথ অনুসরণ করেছিল, সেই পথের কারণেই অসংখ্য জীবনের বিনিময়ে, হাজারো মানুষের ত্যাগের বিনিময়ে, দেশে প্রবাসে একই সাথে লড়াইয়ের বিনিময়ে এই জাতি সাময়িকভাবে মুক্তি পেয়েছে। এই পর্বে বাংলাদেশ কিভাবে সামনে দেশের জনগণের উন্নতি, নিরাপত্তা এবং অগ্রগতি নিয়ে বিশ্ব সম্প্রদায়ের সাথে কাজ করতে পারে, বিশেষ করে বাংলাদেশ এবং কোরিয়া এই ক্ষেত্রে তাদের পার্টনারশিপকে আরো কিভাবে উন্নত করতে পারে সেই বিষয়গুলি আমরা আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি সম্প্রতি আন্দোলনে যারা আহত হয়ে তাদের অঙ্গগুলা, মূল্যবান অঙ্গগুলা হারিয়েছেন এবং যারা চোখ হারিয়েছেন অথবা হারাতে বসেছেন, তাদেরকে কোরিয়া তাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কি সহযোগিতা করতে পারে সেই বিষয়গুলো নিয়েও আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই ব্যাপারে তারা ভেবে চিন্তে আশা করছেন তারা যে ভালোভাবে আমাদেরকে কিছু সহযোগিতা করতে পারবেন। এই মুহূর্তে এই সহযোগিতাটা আমাদের বড়ই প্রয়োজন, নইলে অনেকগুলা জীবন আজীবনের জন্য পঙ্গু এবং বিপর্যস্ত হয়ে যাবে। আমরা আমাদের দেশের ডেভেলপমেন্টে তাদের যে স্কিল, অভিজ্ঞতা, সেটাকে কিভাবে আরো বেশি আমরা পেতে পারি সেই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করেছি। একই সাথে কোরিয়াতে বসবাসরত বাংলাদেশিরা আরো কিভাবে বড় অবদান রাখতে পারেন এবং এদেশ থেকে আরো বেশি স্কিল অ্যান্ড স্কিল ওয়ার্কার আমাদের আলোচনা হয়েছে, সন্তোষজনক হয়েছে, আমরা আশ্বস্ত হয়েছি। তাদেরও কিছু কথা ছিল, সেগুলো আমরা মনোযোগ দিয়ে শুনেছি এবং সেই জায়গাগুলো আমরা পরিষ্কার করার চেষ্টা করেছি। কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে ব্রিফ করছিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। অর্থ আত্মসাৎ, অর্থ পাচার এবং অবৈধ উপায়ে সম্পদ অর্জনের পৃথক 3 মামলায় 48 বছরের কারাদণ্ড কাঁধে নিয়ে বহাল তবিয়তে আছেন ওরিয়ন গ্রুপের মালিক ওবায়দুল করিম। মামলার নথি গায়েব ও শুনানি পেছানোর কূট কৌশলে পার করেছেন 16 বছর। সাজা ঘোষণার 3টি সহ তার বিরুদ্ধে মোট রয়েছে 14টি মামলা। এর মধ্যে ওরিয়েন্টাল ব্যাংকের 488 কোটি 50 লাখ টাকা আত্মসাতের অভিযোগের মামলা হয় 11টি। আইনজীবীরা বলছেন, ক্ষমতার দাপট দেখিয়ে পার পেলেও পালিয়ে বেড়ানোর সুযোগ নেই। সাদাত নিশাতের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন দ্বিতীয় পর্ব। জালিয়াতি ও প্রতারণার অভিযোগে ব্যাপক সমালোচিত ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে শীর্ষ দুর্নীতিবাজের তালিকায় ছিলেন দ্বিতীয় স্থানে। ওবায়দুল করিমের বিরুদ্ধে ওরিয়েন্টাল ব্যাংকের 6 কোটি 70 লাখ টাকা আত্মসাতের অভিযোগে 2007 সালের ফেব্রুয়ারিতে মতিঝিল থানায় মামলা করে দুদক। বিচার কাজ শেষে একই বছরের 27 ডিসেম্বর এক রায়ে ওবায়দুল করিমের যাবজ্জীবন কারাদণ্ড দেয় বিশেষ জজ আদালত।
এই রায় বাতিল চেয়ে 2008 সালে হাইকোর্টে আবেদন করলেও দুদকের আপিলে ওবায়দুল করিমকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন আপিল বিভাগ। প্রায় এক বছর পর 2010 সালের 9 ডিসেম্বর নথিপত্র পৌঁছায় নিম্ন আদালতের বিচারিক আদালতে। আরেক মামলায় 13 বছর সশ্রম কারাদণ্ড দেয় বিশেষ জজ আদালত 9। সেবারও ওবায়দুল করিমকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। 7টি চেকের মাধ্যমে বিদেশে 2 কোটি টাকা পাচারের অভিযোগে 2007 সালের 10 অক্টোবর গুলশান থানায় মামলা করেন দুদকের উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেন। এই মামলার বিচার কাজ শেষে 2008 সালের 13 আগস্ট বিশেষ আদালতের রায়ে 5 বছরের কারাদণ্ড হয়। জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ওরিয়েন্টাল ব্যাংকের প্রায় 488 কোটি 50 লাখ টাকা আত্মসাতের অভিযোগে ওই ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমের বিরুদ্ধে 2007 সালের 1 ফেব্রুয়ারি 11টি মামলা হয় তেজগাঁও থানায়। ওবায়দুল করিম ওই ব্যাংকের চেয়ারম্যান থাকা অবস্থায় জালিয়াতির মাধ্যমে ভুয়া হিসেব খুলে বংশাল, নবাবপুর, মিরপুর, কারওয়ানবাজার সহ রাজধানীর কয়েকটি শাখা থেকে এ টাকা আত্মসাৎ করেন। এসব রায়ে মোট 48 বছরের সাজা মাথায় নিয়েও শেখ হাসিনার আশীর্বাদে আদালত পাড়ায় কিছু অসাধু লোকজনের মাধ্যমে বিচারিক আদালত থেকে গায়েব করে দেয় মামলার নথিপত্র। কোনো আসামিকে যদি রিট করতে হয় বা চ্যালেঞ্জ করতে হয় তাহলে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে এবং যাবজ্জীবন রায় হলে অবশ্যই জেলে যেতে হবে বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি। অ্যাপিলেট আদালত সেটা দেখবেন যে মানে কি হবে না হবে, কিন্তু যেহেতু তিনি অ্যাপিল করেন নাই, আমরা জেনেছি তিনি অ্যাপিল না করে রিট করেছেন, রিটও এটা খারিজ হয়ে গিয়েছে, তো সুতরাং অ্যাপিল না করেন তো সুতরাং তার একটাই অপশন, সেটা সাজা খাটতে হবে। স্বৈরাচার সরকারের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে চললেও একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাইরে থাকার সুযোগ নেই বলে জানান এই আইনজীবী। কোর্টের যে কর্মচারী বা কর্মকর্তা যারা আছে ওদেরকে প্রভাবিত করে, ওদেরকে প্রেশারাইজ করে বা ওদেরকে ঘুষ দিয়ে, সোজা কথা আমরা যদি বলি, এই ফাইলটা ওদের তিনি সরিয়ে রেখেছেন। তো এটা আমার মনে হয় না এই ফাইলটা খুঁজে পাওয়া খুব বেশি ডিফিকাল্ট হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনার সুবিধাভোগী হওয়ায় ওবায়দুল করিম সাজাপ্রাপ্ত হয়েও মামলার নথি গায়েব করেছে বলে জানান আইনজীবীরা। গত 15 বছর সেটা ছিল না আওয়ামী লীগ বা শেখ হাসিনার সমর্থন পুষ্ট ব্যক্তিবর্গের ক্ষেত্রে সেই আইনের প্রয়োগ আমরা দেখিনি। আইনের বেড়াজাল থেকে দেশের এসব লুটপাটকারীরা যেন কোনোভাবেই বের হতে না পারে, এমন প্রত্যাশা এই আইনজীবীর। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। ময়মনসিংহ নেত্রকোনায় প্লাবিত নতুন নতুন গ্রাম, তবে পানি কমে আসায় শেরপুরে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ময়মনসিংহে হালুয়াঘাট, ধোবাউড়া এবং ফুলপুর উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। থেমে থেমে বৃষ্টি হওয়ায় কংস ও নেতাই নদীর পানি কিছুটা বেড়েছে। পানিবন্দী হয়ে আছে অন্তত 2 লাখ মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির চরম সংকট। নেত্রকোনা সদর ও বারহাট্টা উপজেলা নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। শেরপুরে বন্যার পানি কমলেও ভোগান্তি চরমে উঠেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত ঘরবাড়ি, ক্ষতিও হয়েছে আমন ধান ও সবজির আবাদ। কষ্ট মষ্ট আসি নাতি হুতি লইয়া কান্দা গাড়ি করে, খাওয়া খাইতে দিতারি না, কিছু না। আমরা খুব বিপদে আছি, ঘরে রান্না বান্না বন্ধ। আমন ধান নষ্ট হয়ে গেছে, পরে পুকুর, অনেক পুকুর তলিয়ে গেছে, পুকুরের মাছ সব লক্ষ লক্ষ টাকার মাছ মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, ময়মনসিংহে বন্যা পরিস্থিতির বর্তমান অবস্থা কেমন দেখছেন? ভোর থেকে টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে আজকে ময়মনসিংহের বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে, অর্থাৎ অন্তত 25 থেকে 30টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে বলে আমাদেরকে বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন এবং তারা বলছেন যে তাদের সাধ্য অনুযায়ী তারা কিন্তু বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর তারা চেষ্টা করছেন এবং অসহায় মানুষগুলো বলছেন যে প্রশাসন থেকে তারা এখনো পর্যন্ত তেমন কোনো সাহায্য সহযোগিতা পাননি এবং তারা বলছেন যে বেসরকারি উদ্যোগে কিছু সংগঠন তাদেরকে ত্রাণ সহায়তা করলেও সরকারি পক্ষ থেকে কিন্তু তারা তেমন কিছু পাননি। যদিও আমরা আজকে ধোবাউড়া উপজেলায় রয়েছি, অর্থাৎ ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি জানিয়েছেন যে গতকাল থেকেই তাদের যে ত্রাণ কার্যক্রম তৎপরতা সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছেন এবং বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কিন্তু তারা ত্রাণ সামগ্রী দেওয়ার চেষ্টা করছেন। শুকনো খাবারের পাশাপাশি ঔষধও কিন্তু তারা বিতরণ করছেন। অর্থাৎ আপনাকে একটু বলে রাখি যে
নিম্নাঞ্চলে প্লাবিত এলাকাগুলোতে কিন্তু খাদ্য সংকটের পাশাপাশি আমরা দেখেছি নানা রোগ বালাইও কিন্তু ছড়িয়ে পড়ছে, অর্থাৎ বিশেষ করে শিশু নারীরা কিন্তু আক্রান্ত হচ্ছেন এবং তাদেরকে সহযোগিতার পাশাপাশি ঔষধ বিতরণ তাদের মাঝে কিন্তু প্রশাসন সহ স্বেচ্ছাসেবী সংগঠন তারা অব্যাহত রেখেছেন। অর্থাৎ ময়মনসিংহের প্রায় 2 লক্ষাধিক মানুষ কিন্তু এখনো পর্যন্ত পানিবন্দী হয়ে আছেন। প্রশাসনের পক্ষ থেকে নগদ 7 লক্ষ টাকা এবং 63 মেট্রিক টন চাল কিন্তু ইতিমধ্যেই বরাদ্দ দেওয়া হয়েছে এবং তারা বলছেন যে এই বরাদ্দের পরিমাণ হয়তো আরো বাড়ানো হবে এবং আজকের বন্যা পরিস্থিতি দেখে হয়তো তারা বলতে পারবেন যে আগামী 2-1 দিনের মধ্যে ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া এবং ফুলপুর উপজেলার বন্যা পরিস্থিতি হয়তো বাড়বে না কমবে, সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করতে পারবেন এবং তারা আশঙ্কা করছেন যেহেতু আজকে সকালে বৃষ্টি হয়েছে সেই কারণে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হচ্ছে এবং সেই অবনতি মোকাবেলায় কিন্তু সকলকে সচেতন হয়ে সেই বিষয়টি মোকাবেলার আহ্বান কিন্তু তারা জানিয়েছেন। এবং বিশেষ করে বলা যায় এই বন্যার কারণে আমরা লক্ষ্য করেছি যে মানুষের কৃষি জমি এবং মৎস্য চাষী যারা ছিলেন তারা একেবারেই ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন। প্রায় 50,000 হেক্টর কৃষকের ফসল কিন্তু পানির নিচে তলিয়ে গেছে এবং 11,000 মৎস্য চাষী তাদের যে মাছ সেটি কিন্তু পানিতে ভেসে গেছে এবং মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু প্রতিনিয়ত বেড়েই চলেছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহের বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। চাঁপাইনবাবগঞ্জ সদর এবং শিবগঞ্জ উপজেলা এলাকার পদ্মা নদীর 5 কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন। নদীগর্ভে বিলীন 2 শতাধিক বাড়িঘর, স্কুল, কলেজ ও ফসলি জমি। বাড়ছে আতঙ্ক। স্থানীয়দের দাবি টেকসই বাঁধ নির্মাণের। সহকর্মী তারেক রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন আপন আপু। প্রতিনিয়ত ভাঙছে পদ্মার পার, বিলীন হচ্ছে বাড়িঘর, স্কুল, কলেজ। ভাঙনের মুখে আশ্রয় কেন্দ্র, ইউনিয়ন পরিষদ, কমিউনিটি ক্লিনিক, স্থানীয় বাজার সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। এমন পরিস্থিতি চাঁপাইনবাবগঞ্জ সদরের নারায়ণপুর ও শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের পদ্মা উপকূলের 5 কিলোমিটার জুড়ে। অনেকেই ভাঙন আতঙ্কে সরিয়ে নিয়েছে বাড়িঘর, অনেকেই সহায় সম্বল হারিয়ে থাকছেন ভাড়া বাসায়। আমার বাড়ি ভাঙা হয়ে গেছে 5 বার এ পর্যন্ত। এখন বাড়ি চলে গেছি, ধরেন যে বগলাউলির বাজারের কাছে বাড়ি করেছি। আবার ফের বাড়ি ঘরও ভেঙে গেছে, কেউ ঠিকার মাটিতে আছে, কেউ বা 2-1 কাঠা করতে পারবে বা খাইতে ঠিক মতন পাচ্ছে না। স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানা, বহু প্রতিষ্ঠান এই বন্যার ভাঙনের কারণে বিলুপ্ত হয়ে গেছে। কোনটা গরু, কোনটা বকরি, কোনটা মানুষ, কোনটা খাওয়া দাওয়ার বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে। এখন পর্যন্ত এই অসহায় মানুষের পিছনে কোনো ব্যক্তি কিন্তু দাঁড়ায়নি। বিভিন্ন জায়গায় আবেদন করেও কোনো সুরাহা পাননি বলে জানান নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। নদী ভাঙনে গোটা ইউনিয়নই নিশ্চিহ্ন হওয়ার শঙ্কা তার। স্থানীয়দের দাবি দ্রুত সময়ের মধ্যে টেকসই বাঁধ নির্মাণ করে ফসলি জমি সহ ঘরবাড়ি রক্ষার। পূর্বেও কিন্তু আমি পানি উন্নয়ন বোর্ডকে বলেছিলাম বা স্থানীয় যে ইউনোসারকেও বলেছিলাম, যদি অন্তত এই বালুটা সরিয়ে দেওয়া যায় জানা আছে, তাহলে হয়তো পানির গতিটা যদি মুভমেন্ট চেঞ্জ হয় তাহলে হয়তো আমরা রক্ষা পেতাম। আবার নতুন ভাঙন শুরু হলো তখন আমরা বলছিলাম যে যেহেতু প্রকল্প আপনারা পাঠাইছেন, সেক্ষেত্রে অস্থায়ীভাবে অন্তত কিছু জিও ব্যাগ বা পানির গতিটা যদি পরিবর্তন করা যায়, তাহলে এবারকার প্রাথমিক ভাঙনটা যদি রক্ষা যায় তাহলে হয়তো আপনাদের ওই প্রকল্প অনুমোদন হয়ে আসলে হয়তো কাজ করবেন, কিন্তু ওনাদের ও ধরনের কোনো সাড়া পায়নি। তো এদিকে ভাঙন কবলিত এলাকায় স্থায়ী বাঁধের জন্য প্রকল্প চেয়ে আবেদন করা হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ভাঙন কবলিত মানুষের জন্য পুনর্বাসনের আশ্বাস উপজেলা প্রশাসনের। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করার জন্য পদক্ষেপ নিয়েছে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ক্ষতিগ্রস্তদের তালিকা করে আমরা ইতিমধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ করেছি এবং দ্রুতই চলে আসবে, আমরা সেগুলো বিতরণ করতে পারবো। এবং আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের দুর্যোগকালীন যে একটা বরাদ্দ থাকে সেটাও আমরা দেওয়ার ব্যবস্থা অলরেডি কমপ্লিট হয়েছে। এখন আমরা তাদেরকে সহযোগিতা করব। 2018 সাল থেকে এই 2 ইউনিয়নে নদী ভাঙলেও নেওয়া হয়নি কার্যকর পদক্ষেপ, ফলে তীব্র আকার ধারণ করেছে ভাঙন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর। সুন্দরবনে বেড়েছে বাঘের সংখ্যা। তৃতীয় দফায় বাঘ শুমারিতে এই তথ্য পেয়েছে বন মন্ত্রণালয়। মঙ্গলবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জরিপের ফলাফল ঘোষণা করেন। 2023-24 সালে সুন্দরবনে পরিচালিত জরিপে বাঘ মিলেছে 125টি। প্রতি 100 বর্গ কিলোমিটার বনে বাঘের ঘনত্ব 2.64।
উপদেষ্টা বলেন, প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন IUCN বাঘকে বাংলাদেশের অতি বিপন্ন প্রাণী হিসেবে উল্লেখ করেছে। এর আগে 2015 সালে পরিচালিত জরিপে 106টি এবং 2018 সালের জরিপে বাঘ পাওয়া গিয়েছিল 114টি। সেই হিসাবে 2018 সালের তুলনায় বাঘ বেড়েছে 9.65% বা 11টি, আর 2015 সালের তুলনায় 17.92% বা 24টি বাঘ বেড়েছে। 2023-24 সালে সুন্দরবনে পরিচালিত বাঘ জরিপে বাঘের সংখ্যা 125টি পাওয়া যায় এবং প্রতি 100 বর্গ কিলোমিটার বনে বাঘের ঘনত্ব পাওয়া যায় 2.64। 2018 সালের তুলনায় 2024 সালে সুন্দরবনে বাঘের সংখ্যা 9.65% বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার দেবীর বোধন শেষে কাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এদিন ষষ্ঠী বিহিত পূজা, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা। পূজা ঘিরে সারা দেশে মণ্ডপগুলোতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। বেশিরভাগ মণ্ডপের প্রতিমার গায়ে রং তুলির আঁচড় দিয়ে ব্যস্ত শিল্পীরা। পুরোদমে চলছে সাজসজ্জার কাজ। 5 দিনের উৎসব শেষ হবে আগামী রোববার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। এবার শারদীয় দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে এই কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী আগামী 13 অক্টোবর রোববার পূজার ছুটি, আর 11 ও 12 অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এ তালিকায় বৃহস্পতিবার যুক্ত হয়। এবারের দুর্গাপূজার মোট 4 দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। তিনি আরো বলেন, একটি পক্ষ সরকারের সঙ্গে সংখ্যালঘুদের দূরত্ব বাড়ানোর ষড়যন্ত্র করছে, তবে এ বিষয়ে সরকার সতর্ক আছে। সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে নিরাপত্তাহীনতা নিয়ে যেসব অভিযোগ করা হয়েছে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুধুমাত্র হিন্দু সম্প্রদায় না, বরং বৌদ্ধ এবং অন্যান্য যারা সম্প্রদায় আছেন তাদের সবার সাথে নিয়মিত সংলাপের আয়োজন হচ্ছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উদ্দেশ্যমূলকভাবে অথবা ইনডিসক্রিমিনেটলি হামলার শিকার হয়েছে তাদের মামলা, তাদের জন্য তারা যাতে ন্যায় বিচার পান সেই ক্ষেত্রেও সরকার আইনগত সহায়তার ব্যবস্থা করবে। বৃহস্পতিবারেই একটি ছুটি হবে, যেটা সরকার আদেশ জারি করবেন, এবং এইবার হয়তো 4 দিন একটানা সময় পাওয়া যাবে। আশা করি এবারের পূজা নির্বিঘ্ন এবং আনন্দময় হবে। দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, প্রতিবার নিরাপত্তায় পুলিশ ও আনসার সদস্য থাকে। এবারে র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন হয়েছে। মঙ্গলবার সকালে গাজীপুরে কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন ও মতবিনিময়ের আগে সাংবাদিকদের একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বাজার সিন্ডিকেট প্রসঙ্গে তিনি বলেন, খুব শিগগিরই পণ্যমূল্য সহনীয় পর্যায়ে চলে আসবে। যদি কোনো সিন্ডিকেট থাকে, বাণিজ্য মন্ত্রণালয় সেটি ভেঙে দিবে। মব কালচার সম্পর্কে তিনি বলেন, এমনটা আগেও ছিল, এখন সেটি রোধ করতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে। দুর্গাপূজার কোনো ধরনের কোনো শঙ্কা নেই। বাড়তি নিরাপত্তা ধরেন যে আমাদের তো ধরেন নর্মাল টাইমে পুলিশ থাকে, আনসার থাকে এবং এই লোকাল যে যারা ভিডিপি তারা থাকে। তারপরে আমরা বিভিন্ন ইসের কি বলে গ্রাম পুলিশ থাকে। তারপরে আবার ওই কমিটিও করে দেওয়া হয়, তারা আবার কিন্তু ওই স্বেচ্ছাসেবক দেয়। এবার তাছাড়াও আমরা কিন্তু এক্সট্রাভাবে র্যাবরে দিয়েছি, বিডিআর দেওয়া হয়েছে, সেনাবাহিনীকে ডিপ্লয় করা হয়েছে, নেভিরে ডিপ্লয় করা হয়েছে, প্লাস এয়ারফোর্সেরও ডিপ্লয় দেয়। এবার সব ধরনের বাহিনী ডিপ্লয় করা হয়েছে। এবার পূজা খুব ভালোভাবে হবে। প্রশাসনের তৎপরতার অভাবে মেহেরপুরে ব্যাপকভাবে বেড়েছে মাদকের সরবরাহ। ভারত থেকে খুব সহজেই ঢুকছে ফেন্সিডিল, হেরোইন, গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদক। হাত বাড়ালেই মিলছে মাদক ছয়লাভ অলিগলিতে। মাঝে মাঝে 2-1 মাদক ব্যবসায়ী ধরা পড়লেও বড় অংশই থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। ফলে মাদকের ভয়াল থাবায় ধ্বংসের মুখে যুব সমাজ। বিস্তারিত নাহিদ হাসান তিতাসের রিপোর্টে। মেহেরপুরে খুব সহজেই ঢুকছে ফেন্সিডিল, হিরোইন, গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদক, যা ছড়িয়ে পড়ছে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা সহ আশপাশের জেলাগুলোতে।
গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর প্রশাসনের তৎপরতার অভাবে মেহেরপুর জেলায় ব্যাপকভাবে বেড়েছে মাদকের সরবরাহ। হাত বাড়ালেই মিলছে ফেন্সিডিল, হিরোইন, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক। মাঝে মাঝে প্রশাসনের অভিযানে 2-1 মাদক ব্যবসায়ী ধরা পড়লেও বড় অংশই থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। ফলে মাদকের ভয়াল থাবাই ধ্বংসের মুখে এ অঞ্চলের যুব সমাজ। আমার মতন একটা লোককে দিয়ে দিল যে জিনিসটা যে 200 পানি 200 তোমাকে 20,000 কি 40,000 খরচ দেবো। দেখা যাচ্ছে আমি দেখলাম আমি নিয়ে একটা গাড়ি পাঠানো 10,000 টাকা দিই, পাঠিয়ে দিল, দেখা যাচ্ছে 30,000 টাকা আমার লাভ থেকে গেল। এরকম ধরনের কত লোক আছে, এরকম সিস্টেমে পাচার হয়। যদি সিস্টেম হয় না হলে কোনোদিন আছে দেখা যাচ্ছে বিএসএফও জানতে পারে না, বিডারও জানতে পারে না, চুরি করেও কাজ করে, এরকম লোক আছে। যুব সমাজটা এত পরিমাণ নষ্ট দিকে আগে যাচ্ছে, আগে যে নিয়ন্ত্রণ ছিল মাদকের সেটা এখন নেই। ধরেন নেশা করি অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। তে আমি চাই যে ভারত থেকে যাতে এই ফেন্সিডল কিংবা এক কথা মাদক জাতীয় জিনিস যাতে আমার বাংলাদেশে না আসে। বিশিষ্ট জনেরা বলছেন এই মাদকের হাত থেকে যুব সমাজ রক্ষায় দ্রুতই বাড়াতে হবে প্রশাসনের তৎপরতা। জনসাধারণের মধ্যেও সৃষ্টি করতে হবে সচেতনতা। এই যে পরিবর্তিত পরিস্থিতিতে প্রশাসন নিষ্ক্রিয় থাকার কারণে বর্ডার বেল্টে, গাংনীর বিশেষ করে সমস্ত সীমান্ত এলাকাতে মাদকের ব্যবসা একটা রমরমা ব্যবসায় পরিণত হয়েছে। আমরা মনে করি এটি এই মুহূর্তেই বন্ধ হওয়া উচিত। প্রশাসন সর্বস্তরেই আমাদের আবেদন থাকবে, জাতির স্বার্থে, এলাকার স্বার্থে, যুব সম্প্রসারের স্বার্থে এটি বন্ধ হওয়া দরকার। এদিকে বিগত কয়েক মাস প্রশাসনের তৎপরতা কমে যাওয়ার কথা স্বীকার করে পুলিশের এই কর্মকর্তা বলছেন, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন তারা। নিয়মিত শুরু করেছেন অভিযানও। গত 3 মাসে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে একটু মাদক উদ্ধার স্থিমিত হয়ে গেলেও বর্তমানে আমরা সম্পূর্ণ তৎপর আছি এবং আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে যাচ্ছি। শুধু আশ্বাস নয়, দ্রুতই মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন। ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে যুব সমাজ, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। এবার থাকছে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস, লেবাননের হিজবুল্লাহ। এছাড়া লেবানন সীমান্তে মর্টার হামলায় নিহত হয় 2 ইসরায়েলি রিজার্ভ সেনা। এদিকে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, লেবানন ইসরায়েলের স্থল অভিযান এখন পর্যন্ত সীমিতভাবে অব্যাহত রয়েছে। বিস্তারিত রাহান কবির শুভ্র ডেস্ক রিপোর্টে। গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে গেল বছর 7 অক্টোবর ইসরায়েলে ঢুকে হামলা চালিয়েছিল হামাস, যার পাল্টা জবাবে টানা 1 বছর ধরে গাজায় নির্বিচার হামলা চালাচ্ছে বর্বর বাহিনী। যে যুদ্ধ ছড়িয়ে পড়ে লেবানন, সিরিয়াতেও পাল্টাপাল্টি হামলায় অশান্ত হয়ে ওঠে মধ্যপ্রাচ্য। গাজায় হামলা শুরুর 1 বছরের মাথায় সোমবার ইসরায়েলের কয়েকটি বড় শহরে হামলা চালায় হামাস ও হিজবুল্লাহর যোদ্ধারা। এ সময় ইসরায়েল জুড়ে সতর্কতা সংকেত বেজে ওঠে। হাইফার দক্ষিণে ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ফাদি-1 ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে হিজবুল্লাহ। হাইফা থেকে 65 কিলোমিটার দূরের আরেক ইসরায়েলি শহর তিবিরিয়াসেও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে সংগঠনটি। ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, তিবিরিয়াসের উত্তরাঞ্চল লক্ষ্য করে অন্তত 20টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তারা। জালাল আলম সামরিক ঘাঁটিতে ইসরায়েলের সেনা ও শাহজাহান লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। এছাড়া উত্তর ইসরায়েলের কার্মিয়েল শহরে রকেট হামলা চালানোর দাবি করেছে তারা। লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে হাইফায় অন্তত 10 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। যদিও ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, ক্ষেপণাস্ত্র হামলায় 2 জন সামান্য আহত হয়। লেবানন সীমান্তে মর্টার হামলায় নিহত হয়েছে 2 ইসরায়েলি রিজার্ভ সেনা। এছাড়া আহত হয়েছেন আরও 1 জন। সোমবার এক বিবৃতিতে এ তথ্য স্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। একই সময়ে হিজবুল্লাহ গোষ্ঠীকে দমন করতে লেবাননে আরও সেনা পাঠানোরও ঘোষণা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বলছে লেবাননে এখন পর্যন্ত সীমিতভাবে অব্যাহত রয়েছে ইসরায়েলের স্থল অভিযান। ওয়াশিংটনের প্রত্যাশা ইসরায়েল লেবাননে হিজবুল্লাহকে এমনভাবে টার্গেট করবে যা আন্তর্জাতিক মানবাধিকার আইন ভঙ্গ করবে না এবং বেসামরিক হতাহতের ঘটনা কমিয়ে দিবে বলে জানান স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। আমরা হিজবুল্লাহকে লক্ষ্য করে তাদের সমর্থন করছি, তবে অবশ্যই আমরা আশা করি তারা হিজবুল্লাহকে এমনভাবে লক্ষ্যবস্তু করবে যা আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলে এবং বেসামরিক হতাহতের ঘটনা কমিয়ে দেয়। চলমান পরিস্থিতির মধ্যে স্থানীয় সময় সোমবার সিরিয়া লেবানন সীমান্ত পরিদর্শন করেছেন জাতিসংঘের শরণার্থী প্রধান ফিলিপ্পো গ্রান্ডি। যুদ্ধের ফলে প্রায় 2,20,000 বাসিন্দা সিরিয়া সংলগ্ন লেবানন সীমান্ত অতিক্রম করেছে বলে জানান তিনি। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।